এ পর্যন্ত আমরা কি পড়েছি? এই পর্যন্ত আমরা পড়েছি সংঘর্ষের ফলে ভরবেগের সংরক্ষণ এবং সংঘর্ষ গুণাঙ্ক। আমি এবার একটা এক্সাম্পল নিয়ে করছি কাজটা, সেখানে আমরা একরেখীয় বস্তুর সংঘর্ষ নিয়ে আলোচনা করব। দুটো বস্তু, একটা বস্তু সামনের দিকে যাচ্ছে m1 গতিবেগ, m1 বস্তু u1 গতিবেগ নিয়ে পেছন পেছন m2 গতিবেগ u2 গতিবেগ নিয়ে যাচ্ছে, যেতে যেতে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর এই m2 গতিবেগ v2 গতিবেগ নিয়ে বেরিয়ে গেল, m1 গতিবেগ তার পেছন পেছন v1 গতিবেগ নিয়ে বেরোলো। তাহলে গতিবেগের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এতটুকু তো শিওর, আগের ভরবেগ এবং পরের ভরবেগ কি থাকবে? সেম থাকবে। এবার আগের ভরবেগ এবং পরের ভরবেগের মধ্যে যে ডিরেকশনটা আছে p1 আর p2, আমরা যে এই p1 ভেক্টর p2 ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি 0 ডিগ্রি হয় তার যোগফল কত হয়? p1 প্লাস p2। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারছি p1 প্লাস p2 ইজ ইকুয়াল টু p1 প্রাইম প্লাস p2 প্রাইম। প্রয়োজনে আগের ভিডিওটা আরেকবার দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? p1 মানে হচ্ছে m1 u1 প্লাস p2 মানে হচ্ছে m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন বতিয়ে দাও। এখান থেকে সমীকরণটাকে তোমরা ইচ্ছা করলে চেঞ্জ করেও আনতে পারো কিছুটা, এটাকে 1 নম্বর দাও। আর এক কাজ করো, এই থেকে m1টাকে এদিকে আনো, m1 u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 টু v2 মাইনাস u2, 2 নম্বর দাও। এবার যদি এটি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় আমরা কি বলেছি? স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ তখন হবে যখন গতিশক্তি সংরক্ষিত থাকবে। তাহলে আগের গতিশক্তি কত? হাফ অফ m1 u1 স্কোয়ার যোগ হাফ অফ m2 u2 স্কোয়ার। আর পরের গতিশক্তি কত? হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। এই দুটো গতিশক্তি কী হবে? গতিশক্তি কী হবে? সংরক্ষিত থাকবে, তার মানে সমান, আগে এবং পরে মোট গতিশক্তি সেম। এবার এক কাজ করো, হাফ হাফ সব দিকে কেটে গেল, m1 u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার m2, এটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। ওকে, তাহলে এটাকে লেখা যায় m1 ইন্টু u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1, ফর্মুলা করছি a স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করছি, ইন্টু v2 প্লাস u2। এবার দেখো তোমরা কি পড়েছ? m1 ইন্টু u1 মাইনাস v1, m2 ইন্টু v2 মাইনাস u2। তাহলে 2 নং সমীকরণ কাজে লাগিয়ে আমরা বলতে পারি এটা সমান সমান এটা, কাটাকাটি চলে গেল, থাকলো কত? u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু v2 প্লাস u2। বুঝতে পেরেছি? তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমি দিলাম 3 নম্বর। তাহলে এই যে আমরা লিখছি এদিক থেকে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু লেখা যায় u1 মাইনাস u2। এই v2 মাইনাস v1 মানে কি? অপসরণ বেগ। এটা মানে কথা আগমন বেগ। তাহলে এখান থেকে কি লেখা যায় না, e ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলেছিলাম? যে স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষ গুণাঙ্কের মান 1 হয়। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে কি করে সংঘর্ষ গুণাঙ্কের মান 1 হলো। আশা করি বুঝতে পেরেছি। অপসরণ বেগ আর আগমন বেগ যে সমান হচ্ছে, অপসরণ বেগ মানে সংঘর্ষের পর দূরে সরে যাওয়ার বেগ, আর আগমন বেগ মানে তাদের সংঘর্ষের আগে কাছে আসার বেগ। এটা আপেক্ষিক বেগ দিয়ে করেছি। তাই আগের ভিডিওতেও বলেছি, আগেও বলেছি যে অপসরণ বেগ আগমন বেগ আপেক্ষিক বেগ না বুঝলে আমার স্কেলার ভেক্টরের আপেক্ষিক বেগ বা স্কেলার ভেক্টর বিয়োগের পার্টটা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। এবার সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে v1 এর ভ্যালু অথবা v2 এর ভ্যালু, যে কোনো একটার ভ্যালু তুমি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে নাও। তাহলে ঠিক করো কোনটা বসাবে। ধরে নাও তুমি v2 এর ভ্যালু বসাবে, কথার কথা। তাহলে কি হবে? v2 এর মান 1 বসিয়ে
পাই। কি পাচ্ছি দেখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 এর জায়গায় কত বসাবো, v2 ইজ ইকুয়াল টু এদিকে চলে গেলে v1 প্লাস u1 মাইনাস u2। এবার u1টাকে একদিকে আনো, u2টাকে একদিকে আনো, v1টাকে একদিকে নিয়ে যাও, তাহলে এদিকে m1 u1, এদিকে আছে কত m2 u1, দেখো তাহলে এদিকে আসলে কত হবে মাইনাস m2 u1 প্লাস m2 u2, এদিকে আসলে কত হবে মাইনাস m2 u2টা হবে প্লাস m2 u2, এদিকে কত আছে দেখো m1 v1 আর আছে m2 v1। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি u1 কমন গেলে m1 মাইনাস m2 ক্লিয়ার, প্লাস u2 ইন্টু 2m2 ক্লিয়ার, v1 কমন গেল m1 প্লাস m2। তাহলে মান বসিয়ে দাও, সুতরাং v1 ইজ ইকুয়াল টু কত আসছে, m1 প্লাস m2 দিয়ে ভাগ হয়ে যাবে, u1 ইন্টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 প্লাস u2 ইন্টু 2m2 বাই m1 প্লাস m2। এই হচ্ছে v1 এর মান। একই রকমভাবে আমি যদি এবার v2 এর বদলে v1 এর মান বসাই, v1 ইজ ইকুয়াল টু কত, v1 ইজ ইকুয়াল টু v2 মাইনাস u1 প্লাস u2, এই মানটা ঠিক একই রকমভাবে একে বসাও। সিমিলারলি তাহলে আমরা বের করব, সুতরাং v2 ইজ ইকুয়াল টু, দেখবে তোমরা করে নাও, করে দেখো মানটা মেলে কিনা, u1 ইন্টু 2m1 বাই m1 প্লাস m2 প্লাস u2 ইন্টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এটা গেল একটা স্বাভাবিক ঘটনা, যেখানে u2 একটা গতিবেগ, u1 একটা গতিবেগ, পরবর্তীতে v1 এবং v2 গতিবেগ কীভাবে নির্ভর করছে সেই পার্টটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এবার আমরা বিভিন্ন কেস নিয়ে আলোচনা করি। কেস 1, কেস 1-এ আমরা আলোচনা করব যদি এই u2টা 0 হয়, অর্থাৎ একটা যদি কি স্থির অবস্থায় থাকে, অর্থাৎ দ্বিতীয় বস্তুটি স্থির অবস্থায় আছে, প্রথম বস্তুটি একটি গতিবেগ নিয়ে এসছে, তাহলে v1 ইজ ইকুয়াল টু কত, দেখো v1 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে u1 ইন্টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, v2 ইজ ইকুয়াল টু u1 ইন্টু 2m1 বাই m1 প্লাস m2। তাহলে স্পষ্টই এই v1 এবং v2-র গতিবেগ কত হবে সেটা পুরোপুরি দেখো মেনলি নির্ভর করছে কত, u1 এর উপর এবং u1 এর উপর। ঠিক আছে, অর্থাৎ এটা কত গতিবেগে ধাক্কা দিচ্ছে তার উপর কিন্তু এটা নির্ভর করছে। এবং এখানে যদি m1 বস্তুটি m2 বস্তুর থেকে যদি বড় হয়, অর্থাৎ m1 এর ভর যদি m2 থেকে বেশি হয়, তাহলে দেখো এটা পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, অর্থাৎ স্ট্রাইক এটা গুটি। ঠিক আছে, গুটিটা স্থির, স্ট্রাইক দিয়ে মারলে কি হবে, এই স্ট্রাইক ধাক্কা দেওয়ার পর স্ট্রাইকটাও কিছু দূর এগিয়ে যাবে, গুটিটাও কিছু দূর এগিয়ে যাবে, তাই হয় ঘটনাটা। এই হচ্ছে 1 নম্বর ঘটনা, দুটোই এই সামনের দিকেই এগোবে। ক্যারাম খেলা, যারা ক্যারাম খেলা জানো তারা খুব সহজে বুঝতে পারবে ব্যাপারটা। কেস 2, u2 0 বলেছি, তাই তো। যদি এই ক্ষেত্রে এরকম হয় যে u2 0 এর সাথে সাথে m1 লেস দেন m2, অর্থাৎ যে বস্তু গিয়ে আঘাত করছে, যে বস্তুকে আঘাত করছে তার থেকে কম, অর্থাৎ আমি ধরে নাও এবার স্ট্রাইকটা স্থির আছে, ছোট গুটি নিয়ে, ক্যারামের ছোট গুটি নিয়ে স্ট্রাইককে ধাক্কা দিচ্ছি, কি হওয়া উচিত, এই পজিশনটা দেখো v2 যা আছে তাই থাকবে, কোনো কথা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু v1 এর ভ্যালুটা কী হবে দেখো, এখানে m1 মাইনাস m2, m2 যদি m1 থেকে বড় হয় তাহলে এর ভ্যালুটা কী আসবে, নেগেটিভ। অর্থাৎ এটা গুটি, এটা স্ট্রাইক, গুটি গেল স্ট্রাইকে ধাক্কা দিল,
কী হবে, স্ট্রাইকটা সামনের দিকে এগোবে কিন্তু গুটিটা পেছন দিকে ব্যাক করবে। কেন? এটা নেগেটিভ হয়েছে। বুঝতে পেরেছি? এটা ভরটা বেশি হওয়ার জন্য হচ্ছে। ঠিক একই রকমভাবে ডিপেন্ড করছে যে স্ট্রাইকটা কতটা গতিতে দৌড়বে, সেটা গুটিটার গতিবেগের উপর নির্ভর করবে এবং গুটির ভরের উপর নির্ভর করবে। কেস 3, M1 U1 U2 ভ্যালু যা খুশি হোক, দেখার দরকার নেই। আমি বললাম দুটো বস্তুর ভর সমান, M1 = M2 = M। তাহলে দেখো V2 ভ্যালু কী হয়। প্রথমে দেখি V1 এর ভ্যালু। V1 এর ভ্যালু দেখে এই M1 - M2 কত হবে, M - M মানে হচ্ছে 0, এই পার্টটা থাকছে না। এটা 2M/M + M, 2M/2M কত হচ্ছে U2। এবং V2 এর বেগ কত হচ্ছে 2M/2M 1, তার মানে এখানে থাকছে কত U1 প্লাস U2 × M - M মানে হচ্ছে 0, তাহলে এই পার্টটা চলে যাচ্ছে। অর্থাৎ দেখো V1 = U2 হলো, V2 = U1 হলো। অর্থাৎ M1 এবং M2 বস্তু, এই দুটো 1 এবং 2 দুটো বস্তুর ভর যদি সেম হয়, তাহলে সংঘর্ষের পর দুই বস্তু 1-এর গতিবেগ এবং এক বস্তু 2-এর গতিবেগ নিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ নিজেদের গতিবেগের ইন্টারচেঞ্জ হবে, ভেলোসিটি ইন্টারচেঞ্জ হবে। কেস 3, M1 = M2 = M এবং দুটো বস্তুর ভরও সমান এবং U2টা 0, অর্থাৎ দ্বিতীয় বস্তুটা স্থির। সেই ক্ষেত্রে কি হবে দেখো, এই ফর্মেই যদি কাজে লাগাও সরাসরি বলে আসছে, তাহলে V1 = কত হচ্ছে 0 এবং V2 = কত হচ্ছে U1। অর্থাৎ দুটো বস্তুর 1 এবং 2 দুটো বস্তুর ভর যদি সমান হয়, তবে এই বস্তুটি যদি স্থির থাকে, তাহলে প্রথম বস্তুটি গিয়ে আঘাত করার পর প্রথম বস্তুটি স্থির হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় বস্তুটি কী হবে, প্রথম বস্তুর গতিবেগ নিয়ে বেরিয়ে যাবে। অনেকটা এরকম কিছুটা দেখতে পারো, যদি ক্যারামের ক্ষেত্রে গুটি দিয়ে গুটিতে মারো, গুটিটা আছে আর একটা গুটি দিয়ে মারলে, ওই গুটিটা গিয়ে যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর এই গুটিটা স্থির হয়ে গেল আর এই গুটিটা বেরিয়ে গেল। এটা কিন্তু দেখা যায়। এই হলো মোটামুটিভাবে একরেখীয় বস্তুর ক্ষেত্রে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেটা কি হবে, সেটা আমরা বুঝিয়ে দিলাম। এবার যদি অস্থিতিস্থাপক হয়, দেখো অস্থিতিস্থাপক হলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তো মানবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু গতিশক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে না। সেই ক্ষেত্রে কি হবে, E ≠ 1, E এর মান কত হবে, E এর মান 1-এর অপেক্ষা কম হবে। তাহলে আমরা এবার করছি আংশিক স্থিতিস্থাপক। কিন্তু আমরা আংশিক স্থিতিস্থাপক নয়, আংশিক অস্থিতিস্থাপক। আংশিক অস্থিতিস্থাপক, পূর্ণ অস্থিতিস্থাপক না। পূর্ণ অস্থিতিস্থাপকে তো E = 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে E এর ভ্যালু নিচ্ছি, যে E = তাহলে E এর একটা ভ্যালু আছে, সেটা কত V2 - V1 অপসরণ বেগ বাই আগমন বেগ U1 - U2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, V2 - V1 = EU1 - EU2। এবার একবার আমি V2-র মান এখানে বসাবো, আরেকবার V1 এর মান এখানে বসাবো। আমি ধরে নাও V2-র মানটা বসাই, আগে একটা করে দেখাই, আর একটা তোমরা নিজেরা করে নেবে। V2 এর মান 1-এ বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, 1-এ বসিয়ে পাচ্ছি M1 U1 plus M2 U2 M1 V1 plus M2 তো V2-র জায়গায় কত লিখবো, V1টা এদিকে চলে আসলো, প্লাস V1 প্লাস EU1 মাইনাস EU2। এবার U1গুলোকে সব কমন নিয়ে নাও, তাহলে U1 এদিকে আসলো কত M1, আর এদিকে কত আছে দেখো M2E, মানে EM2 এদিকে আসলে মাইনাস EM2 প্লাস M2 U2 কমন গেল, M2 U2 আর এদিকে কত আছে মাইনাস M2 EU2।
তাহলে কমন কি যাচ্ছে, m2 যাচ্ছে, u2 যাচ্ছে, মাইনাস এদিকে আসলে প্লাস হচ্ছে, তাহলে u2 m2 ইন্টু 1 প্লাস ই, আর এদিকে হচ্ছে m1 v1 আর m2 v1, তাহলে v1 কমন গেলে দাঁড়াচ্ছে কত, m1 প্লাস m2। তাহলে v1 ইজ ইকাল টু কত দাঁড়ালো, v1 ইজ ইকাল টু দাঁড়ালো u1 ইন্টু m1 মাইনাস ই m2 বাই m1 প্লাস m2 প্লাস u2 ইন্টু m2 ইন্টু 1 প্লাস ই বাই m1 প্লাস m2। ক্লিয়ার? এবার একই রকমভাবে আমি এই v1 এর জায়গায় এখান থেকে যদি v1 বসাই, v1 ইজ ইকুয়াল টু কত হবে, v2 মাইনাস ইউ1 প্লাস ইউ2, এই মানটা যদি এখানে বসাই সেমভাবে যদি করি, তাহলে v2 এর মান আসবে u1 m2 মাইনাস ই m1 বাই m1 প্লাস m2 প্লাস u2 ইন্টু m1 ইন্টু 1 প্লাস ই বাই m1 প্লাস m2। খেয়াল করে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ একটু আগে করেছিল, যদি মনে না থাকে তাহলে একটু ভিডিওটা রিওয়াইন্ড করে চলে যাও। স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় v1 এবং v2 এর মান তো আমরা একটু আগে বের করেছি, তাই না? সেখানে যদি আমি এখানে যদি ই এর ভ্যালু আমি 1 বসাই, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ, দেখো তো মানটা কী আসে, v1 ইজ ইকুয়াল টু u1 ইন্টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, u2 ইন্টু 1 প্লাস 1 মানে 2m2 বাই m1 প্লাস m2, এবং এটার ভ্যালু কত আসছে m2 মাইনাস m1, আর এখানে কত আসছে 2m1। ঠিক স্থিতিস্থাপক সংঘর্ষে যে ভ্যালু সেই ভ্যালু চলে আসছে। তার মানে ইন জেনারেল আমি যদি ই এর ভ্যালু ঠিক করে না ধরে রাখি, তাহলে যে কোনো ভ্যালু কিন্তু আমরা এখানে বসিয়ে পেয়ে যেতে পারি, কোনো অসুবিধা থাকছে না। এই হচ্ছে আংশিক অস্থিতিস্থাপকের ক্ষেত্রে v1 এবং v2 কী হবে সেটা। এবার আংশিক অস্থিতিস্থাপকের বেলায় কী হবে, নিশ্চয়ই গতিশক্তির বাড়বে তো আর না, গতিশক্তি কমে যাবে। তাহলে আমি যদি গতিশক্তির হ্রাস করি, এখান থেকে গতিশক্তির হ্রাস যদি করি, তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, প্রাথমিক মোট গতিশক্তি মানে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার থেকে চূড়ান্ত গতিশক্তি হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার কী করতে হবে, বিয়োগ করতে হবে। এবং বিয়োগ করলেই এখানে আমি সরল করে দেবো, তারপর v1 এবং v2 মান বসাও, v1 এবং v2 মান বের করে যদি সরল করো, একটু বড় হবে, সরলটা আমি আর দেখালাম না, তোমরা করে নিতে পারবে, নাহলে বইয়ের ইউজ করো, এটার মধ্যে ফিজিক্স কিছু নেই বোঝানোর মতো, সিম্পলি ম্যাথামেটিক্স সরল করবে। সরল করলে মানটা আসে এরকম m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটা আসে গতিশক্তির হ্রাস। এবং খেয়াল করো, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ই এর ভ্যালু কত হবে, ই এর ভ্যালু 1 হবে, ই এর ভ্যালু 1 হলে 1 মাইনাস 1 কত, 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1 0, তার মানে গতিশক্তি সংরক্ষিত থাকছে, কারণ গতিশক্তির হ্রাস ঘটছে না, গতিশক্তির হ্রাস 0। ঠিক আছে, বুঝতে পেরেছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এই গল্পটাই যদি দাঁড়ায় যে আমি যদি পূর্ণ অস্থিতিস্থাপক নেই, তাহলে কি হবে, আমি বললাম এবার পূর্ণ অস্থিতিস্থাপক। পূর্ণ অস্থিতিস্থাপকের ছবিটা কেমন হবে দেখো, ছবিটা আগে ঠিক করি। m1 বস্তু u1 গতিবেগে যাচ্ছে, তার সামনে m2 বস্তু u2 গতিবেগে যাচ্ছে, এরকম কোনো একটা জায়গায় সংঘর্ষ হলো। কি বলেছিলাম, পূর্ণ অস্থিতিস্থাপকে অপসরণ বেগ 0 হয়, তার জন্য ই ইজ ইকাল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 কত হচ্ছে, 0 হচ্ছে। বেশ, অপসরণ বেগ 0 মানে দুটো একসঙ্গে লেগে গেল, অর্থাৎ দুটো মিলে একটা বস্তু, তাহলে এই দুটো মিলে একটা বস্তু হয়ে গেল, তার ভর কত হলো m1 প্লাস m2, তাহলে তাদের একটা মিলিত গতিবেগ হবে v। সেই ক্ষেত্রটা ইউজ করলে দেখো কি দাঁড়ায়,
m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখান থেকে? v ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এটা কিসের গতিবেগ? পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় দুটো বস্তুর মিলিত গতিবেগের ফর্মুলা। এবং তার ফলে গতিশক্তির হ্রাস কত হবে? এর ফলে গতিশক্তির হ্রাস হবে ডেল্টা ই ইজ ইকুয়াল টু হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার মাইনাস হাফ m1 u1 স্কোয়ার মাইনাস হাফ, ওহো উল্টো লিখে ফেলেছি, কারণ গতিশক্তিটা কি হচ্ছে? গতিশক্তিটা তো কমে যাচ্ছে, তার মানে প্রাথমিক গতিশক্তিটা বেশি, চূড়ান্ত গতিশক্তিটা কম। তো প্রাথমিক গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার মাইনাস চূড়ান্ত গতিশক্তি কত? m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। এবার যেটা তুমি করবে, এই ভি স্কোয়ারের জায়গায় কত বসাবে? m1 প্লাস u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2 তার হোল স্কোয়ার বসিয়ে m1 প্লাস m2 হোল স্কোয়ার নিচে কেটে শুধুমাত্র একটা m1 প্লাস m2 আসবে, সেগুলোকে উপরে নাও, সরল করে এর মানটা আসবে এরকম হাফ m1। তাহলে এখানে অনেকগুলো স্টেপ আছে, আমি স্টেপ জাম্প করে নিয়েছি, ওটা সরলের দায়িত্ব তোমাদের, ওটা তোমরা করতেই পারবে আশা করি। এতটুকু ম্যাথামেটিক্স না জানলে ফিজিক্স পড়া খুব মুশকিলের ব্যাপার। টু u1 মাইনাস u2 হোল স্কোয়ার, এটা ভ্যালু আসবে। দেখো একটা জিনিস, এটা যে কোনো ক্ষেত্রে যে ইন জেনারেল ফর্মুলা ছিল, এখানে যদি ই ইজ ইকুয়াল টু 0 বসায় তাহলে এই পার্টটা কি? এই পার্টটাতে পর্যবেসিত হয়। তাহলে এটা একটা জেনারেল ফর্মুলা, এটা যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এটাও একটা জেনারেল ফর্মুলা, তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। ঠিক আছে, কিন্তু অস্থিতিস্থাপকের বেলায় কিন্তু এটা আসতে হবে, এই পজিশনটা করব, কারণ তখন কিন্তু v1 আর v2 দুটো আলাদা গতিবেগ নয়, তখন সেটা একটাই গতিবেগ। এখানে গতিশক্তির দিক থেকে সেই জিনিসটা আমরা বুঝিয়ে আনার চেষ্টা করেছি। পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তির হ্রাস, এটা শুধুমাত্র সরল করার পার্টগুলো করলাম না, সরল করার পার্টগুলো তোমরা করে নাও। ঠিক আছে, অসুবিধা হলে একটু বইয়ের হেল্প নিতে পারো। এবার আমরা এই অস্থিতিস্থাপকের বেলায় একটা এক্সাম্পল করব। ঠিক আছে, এক্সাম্পলটা এরকম, ধরে নাও m ভরের একটা বস্তু, m ভরের একটা বস্তু মোটামুটি ভূমি থেকে এই উচ্চতায় আছে। ভূমি থেকে ক্যাপিটাল এইচ উচ্চতায় আছে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে তো কোনো কথাই ছিল না, যতখানি নামতো আবার ঠিক ততখানি ব্যাক করতো। কেন? কারণ ছিল এটাই যে ধরে নাও ও টাচ করেছে ভূমি ইউ গতিবেগে, তাহলে এটা তো স্থির, ভূমি তো স্থির, তার মানে এদের অপসরণ আগমন বেগ কত? ইউ। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে এদের অপসরণ বেগও কত হতো? ভি। অর্থাৎ ভূমি থেকে যখন ড্রপ খেয়ে বলটা উপরের দিকে উঠতো তখনও কি হতো? ঠিক ভি গতিবেগেই উপরের দিকে উঠে যেত, তাই তো? যেহেতু এটি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এবার অপসরণ বেগটা কত হবে? ইউ অপেক্ষা কম হবে। এটা আমি অপসরণ বেগটা এবার বললাম ভি। তাহলে অপসরণ বেগ এবং আগমন বেগের মধ্যে সম্পর্ক আমি কি পড়েছি? আমি সম্পর্ক পড়েছি ই ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, বা ভি ইজ ইকুয়াল টু ই ইউ। অর্থাৎ এই ক্ষেত্রে, অন্তত এই ক্ষেত্রে যদি আরেকটা বস্তু স্থির অবস্থায় এবং তার যদি কোনো রকম গতি না হয়, কারণ অপসরণ বেগ এখানে তো ফিক্সড, এর তো গতি হচ্ছে না, ভূমি তো আর নিচের দিকে নেমে যাবে না, ভূমি এখানেই আছে, তাই অপসরণ বেগটা তো কত হবে? ভি মাইনাস 0, ভি হবে। সেই ক্ষেত্রে উপরের যে গতিবেগ নিয়েও আবার ভূমি ছেড়ে উঠে যাবে, সেটা হবে তার আগমন বেগের ই গুণ, সংঘর্ষ গুণাঙ্ক গুণ। এবার কোশ্চেন যদি হয় এরকম যে এইচ উচ্চতা থেকে ছাড়ার পর ও ড্রপ খেয়ে কত উচ্চতা উঠবে, অর্থাৎ একটা ড্রপের ফলে ও পরবর্তীতে প্রাথমিক উচ্চতার কত গুণ উঠবে সেটা যদি বের করতে হয়। কথার কথা, প্রাথমিক উচ্চতারও
এবারও এইচ উচ্চতা উঠলো। তাহলে আমরা সম্পর্ক অনুযায়ী কি জানি, উলম্ব গতির সমীকরণ। যারা ভুলে গেছো তারা উলম্ব গতির কাইনেমেটিক্সে উলম্ব গতির সমীকরণের পার্টটাতে চলে যাও, দেখে নাও উলম্ব গতির সমীকরণ কীভাবে বের করেছি। সেখান থেকে আমরা সম্পর্ক বের করেছি, দেখো v² = 2gh। আবার এই ক্ষেত্রে যখন ইউ গতিবেগ নিয়ে উপরের দিকে ওঠে, সর্বাধিক উচ্চতা যদি স্মল h হয়, তাহলে সম্পর্ক আমরা করেছি u² = 2g স্মল h। তাহলে v²/u² হিসাব যদি আমি করি, এখান থেকে করে নাও। সুতরাং এই দুটোর থেকে v²/u² = কত দাঁড়াচ্ছে, h/h। এবার v²/u² মানে কত, v²/u² মানে হচ্ছে e, v/e মানে e, তাহলে e স্কোয়ার h/h। একটু ভুল হলো মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। ক্যাপিটাল h = e², h তো হবে না। ওহো, এখানে একটা ভুল করলাম। কোথায় ভুল করলাম বলো দেখি। এখানে আমরা লিখেছি এটি ইউ গতিবেগে ভূমি স্পর্শ করেছে, আর ভি গতিবেগে ভূমি ছেড়ে উপরের দিকে উঠেছে। এখানে ভুল করলাম না। তাহলে এইচ উচ্চতা থেকে এসছে, তাহলে এখানে হচ্ছে ইউ, তার মানে এটা হচ্ছে u² 2gh, এটা নিয়ে ভূমি স্পর্শ করবে, এবং যে উচ্চতা নিয়ে আবার ব্যাক করলো সেটা হচ্ছে ভি। তাহলেও সর্বাধিক উচ্চতা এখানে স্মল h হলে এটা হচ্ছে v²। তাহলে u²/v² = H/h। একটু সামান্য গন্ডগোল হয়ে গেল। এবার u/v মানে হচ্ছে কি 1/e, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে 1/e², h/h। তাহলে সম্পর্কটা আমরা কি লিখতে পাচ্ছি এখান থেকে, স্মল h = e² × H। অর্থাৎ যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে অবাধে পতনশীল বস্তু ড্রপ খেয়ে e² গুণ উপরে উঠবে। অবশ্যই ই এর ভ্যালু কি 1-এর থেকে ছোট, তার হলে এই উচ্চতাটা ছোটই হবে। যদি সময়ের গল্প বলে যে ওপর থেকে নিচে আসতে সময় লেগেছে T, এবার ড্রপ খেয়ে সর্বাধিক উচ্চতা উঠতে সময় লেগেছে t। এদের মধ্যে সম্পর্ক বের করতে পেরেছে যে সর্বাধিক উচ্চতা t সময়ে নেমে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে আবার সর্বাধিক উচ্চতায়ও কত সময় উঠবে, এটা যদি হয় প্রশ্ন। তাহলে আমরা একটা আবার সম্পর্ক পড়েছি, সেটা কি, সর্বাধিক উচ্চতার থেকে আরোহণের সময়ের সাথে কি সম্পর্ক পড়েছি t = u/g। ঠিক আছে। আবার একই রকমভাবে ভি গতিবেগ নিয়ে উপরের দিকে উঠলে সর্বাধিক উচ্চতা আরোহণের ক্ষেত্রে সময় করেছি স্মল v/g। যদি মনে না থাকে তবে বললাম যেটা উলম্ব গতির সমীকরণ সমূহ দেখে নাও, কোথায় আছে, কাইনেমেটিক্সের পার্টে আছে। ঠিক আছে, ওকে, আমার চ্যানেলে সেই পার্টগুলো দেখে নিতে পারো আবার। তাহলে t/t = কত হচ্ছে u/v। u/v মানে কত, t/t মানে হচ্ছে 1/e। তার মানে t = e × T। অর্থাৎ সর্বাধিক উচ্চতা নামতে যদি T সময় লাগে, তাহলে ড্রপ খাওয়ার পর আবার সর্বাধিক উচ্চতায় উঠতে ওর ই গুণ সময় লাগবে, টি এর ই গুণ। ঠিক আছে, প্রাথমিক যে সময়টা লেগেছিল পরের বার তার থেকে ই গুণ সময় লাগবে। ই 1/1-এর থেকে কম, তারপরে নিশ্চয়ই সমানটা কম লাগবে। এবার এখান থেকে এগুলো তো গেল হচ্ছে সব সম্পর্ক, 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এগুলো দিয়ে কয়েকটা পার্টে কোশ্চেন আসে যে এটা থামবে আস্তে আস্তে, যত সময় যাবে তত তার কি উচ্চতা কমতে থাকবে। এক সময় থামবে যখন, তখন মোট কত অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে। তাহলে পরের পার্টে আমি করছি থামার পর থামতে মোট অতিক্রান্ত দূরত্ব। এর জন্য ওপর থেকে নিচে এসছে H,
উঠলো কত স্মল এইচ, আবার নামবে কত স্মল এইচ, তাহলে এবার কত 2h। এবার ধরে নেই তারপর h1 উচ্চতা উঠলো, আবার নামবে কত h1 উচ্চতা, তাই 2h1, আবার 2h, এবার h2 উচ্চতা উঠলো, নামবে কত h2 উচ্চতা, এরকমভাবে পরপর। এবার সম্পর্কগুলো কি করেছি, প্রথম বা দ্বিতীয়বারের উচ্চতা প্রাথমিকের স্কোয়ার গুণ, তাহলে 2, এটা কত স্কোয়ার ইন্টু h, এই সম্পর্ক থেকে পেয়েছে। আচ্ছা, তারপরের বারের উচ্চতা কি হবে 2 স্কোয়ার, তার আগেরটা কত সেটা h1 প্লাস 2 h2 কত হবে স্কোয়ার, তার আগের উচ্চতাটা h2, স্মল h দিয়েছি, h1 দিয়েছি, h2, হ্যাঁ ঠিক আছে, এটাকে স্মল h, এটা হবে h1, ঠিক আছে, তার আগের উচ্চতাটুকু। তাহলে এটা কত হচ্ছে h প্লাস 2 স্কোয়ার ক্যাপিটাল H, এর ক্ষেত্রে কত h মানে হচ্ছে আবার কি স্কোয়ার h, তার মানে 2e⁴h। তারপরের পার্টে আবার h1 মানে হচ্ছে কি স্কোয়ার h, আবার h মানে হচ্ছে স্কোয়ার ক্যাপিটাল H, তার মানে এটা কত হচ্ছে 2e⁴h। এরকমভাবে পরপর স্কোয়ার গুণ করে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই পজিশনে আমরা কি লিখতে পারি, h প্লাস 2 স্কোয়ার যদি কমন নিই, 2 স্কোয়ার h যদি কমন নিই, তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ প্লাস পরপর h প্লাস 2 স্কোয়ার h, এটাকে লেখা যায় কত 1/1 মাইনাস স্কোয়ার। লসাগু করে দাও দুদিকে, ফর্মটা কি আসে 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার ইন্টু ক্যাপিটাল H। এটা হচ্ছে থামতে মোট অতিক্রান্ত দূরত্ব। আর যদি এবার বের করতে বলে থামতে মোট সময়, দেখো প্রথমে ক্যাপিটাল টি সময়ে নামলো, এবার উঠবে কত স্মল টি সময়ে, আবার নামবে কত স্মল টি সময়ে, তাহলে 2t। পরের বার আবার টি উঠবে, আবার টি নামবে t1, তারপরে আবার আরও কম সময় গেল, সেটা 2t2 ডট 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 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা সাদা কালি দিয়ে করি, টি এই সময়টা কত অ্যাকচুয়ালি আগেরটার ই গুণ, তাহলে ই টি প্লাস এই সময়টা কত তার আগেরটার ই গুণ, অর্থাৎ 2et প্লাস এই সময়টা কত তার আগেরটার টি গুণ, তাহলে et1। তাহলে এইভাবে আমরা টি প্লাস 2et, এই টি মানে কত ই ইন্টু প্রথমটা, তার মানে 2 স্কোয়ার টি প্লাস 2e⁴ টি প্লাস ডট ডট। বুঝতে পেরেছি? অর্থাৎ প্রত্যেকবার সময় কি হচ্ছে ই গুণ করে ই গুণ হয়ে যাচ্ছে তার আগেরটার ই গুণ, তাহলে ই করে কি গুণ হয়ে যাচ্ছে, টি প্লাস 2et কমন গেলে এটা কত হয় 1 প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ডট ডট ডট। এর ক্ষেত্রে সম্পর্কটা কি হয় 2et ইন্টু 1/1 মাইনাস ই, সরল করো তাহলে এটা আসে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইন্টু টি। এটা হচ্ছে থামতে মোট সময়, আর এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে বুঝতেই পারছো যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে ই এর ভ্যালু কত হতো 1, 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, অর্থাৎ অসীম সময় ধরে সেটা চলতেই থাকতো, থামতোই না, এবং দূরত্ব কি অসীম দূরত্ব অতিক্রম করত। বুঝতে পেরেছি? আশা করি আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে তোমাদের সংঘাতের মোটামুটি সমস্ত কিছু। এরপর পরবর্তীতে যদি আরও কিছু কঠিন প্রবলেম নিয়ে আলোচনা করা যায় তখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, চলো গুড বাই।